আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমরা পুঁজিবাজারের বিশেষ দিক নিয়ে আলোচনা করব, বিশেষ করে কোম্পানি আইন এবং পুঁজিবাজার এই বিষয়ে আমরা আলোচনা করব এবং পুঁজিবাজারের অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমার সাথে স্টুডিওতে দুজন বিশেষ অতিথি আছেন। আমি প্রথমে অতিথিকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার বাম পাশে আছেন ডক্টর আহমদ আল কবির, তিনি আপনার রূপালী ব্যাংকের আমাদের সাবেক চেয়ারম্যান। আর আমার ডান পাশে আছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান, কোম্পানি আইন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে আমি এনটিভির এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কবির ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বর্তমানে বাজারটা কি, বাংলাদেশের পুঁজিবাজারকে কী অবস্থায় দেখছেন আপনি? না, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে শুরু করার জন্য। আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার অনেকটা স্টেবল এখন, এবং স্টেবল বলতে আমি এটাকে বলতেছি এটা একটা পজিটিভ ট্রেন্ডেই আছে। এইখানে কোনো ধরনের যে বড় ধরনের কোনো বাবুলের সম্ভাবনাও নাই বা বড় ধরনের কোনো ফ্লাকচুয়েশনের সম্ভাবনাও নাই। গত কয়েক মাস আমি বলবো যে গত দেড় বছর 2 বছরের আপনি যদি ট্রেন্ড দেখবেন যে মোটামুটিভাবে একটা ব্রেকে 4,000-এর উপরের থেকে নিয়ে 5,000 5,500-এর মধ্যেই ঘোরাঘুরি করতেছে। মাঝে মধ্যে একটু ফ্লাকচুয়েশন হয়েছে, এটা স্বাভাবিক, যে কোনো বাজারেই ঘটে এটা। কিন্তু এমন কোনো আনরিয়েলিস্টিক বা যে লাফাইয়া বাড়া এবং লাফাইয়া কমে যাওয়া বড় ধরনের কোনো উল্লম্ফন হয় নাই। এবং এটাই হচ্ছে যে মার্কেটের নর্মাল বিহেভিয়ার। আমাদের এই মার্কেটের জন্য যেটা এখন হয়তো যেগুলো অনেকগুলো কারেক্টিভ মেজার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরকারের বিভিন্ন এজেন্সিজ বা রেগুলেটরি বডির এজেন্সি এবং মার্কেটের যারা মূল নিয়ন্ত্রক, যারা পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করেন, সবাই মিলে আপনারা নিয়েছেন। এবং এতে করে একটা জিনিস ঘটেছে, যেটা হচ্ছে যে এই যারা আমাদের গ্রাহকদের মনে অনেকটা আস্থা ফিরে আসছে। তবে এই আস্থাটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমাদের কিছু কাজকর্ম করতে হবে, অনেক ধরনের কিছু ইন্টারভেনশন বা কিছু প্রচারণাও চালাতে হবে। কারণ যে আমি বলবো অ্যাওয়ারনেস যেটা হচ্ছে এইটা খুবই প্রয়োজন। কারণ বিনিয়োগকারীদের যদি অ্যাওয়ারনেস না করা হয়, তবে কিন্তু এটা হয়তো এই পরে থেকে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও কিভাবে সম্পৃক্ত করা যায়, খুব ইম্পর্টেন্ট। এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার জন্য একেবারে অবারিত না করে, মানে সিলেক্টিভ ওয়েতে আস্তে আস্তে কিভাবে তাদেরকে সম্পৃক্ত করা যায়, এই দিকটা বিবেচনা নিতে। আর তৃতীয় একটা জিনিস আমি যেটা বলতে চাই, শুরুতেই বলতে চাই, এটা যেটা খুবই প্রয়োজন আমি মনে করি, যে ভালো শেয়ারকে সরকারি মালিকানাধীন বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, যেমন ব্যাংক আছে, সরকারি মালিকানাধীন 4টা ব্যাংক আছে। আমি মনে করি 4টা ব্যাংক বা আরও যে সরকারি মালিকানাধীন অন্যান্য যে স্পেশালাইজড ইনস্টিটিউশন আছে, বিডিবিএল বা অন্যান্য ব্যাংক, যেগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমি মনে করি অ্যাটলিস্ট টু স্টার্ট উইথ 25% অফলোড করে দেওয়া উচিত। আপনার কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে আসার জন্য 2-3 বছর আগে, আপনি জানেন। আমি জানি, এবং আমি নিজে উদ্যোগও নিয়েছিলাম যে রূপালী ব্যাংকে শেয়ার অফলোড করার জন্য। হঠাৎ শুরু করে দিয়ে আমরা প্রায় 10% 11%-এর মতো অফলোডও করে ফেলেছিলাম। কিন্তু আমাদের গোল ছিল যে 24% পর্যন্ত আমরা প্রথম পর্যায়ে অফলোড করব। এই সিদ্ধান্তটাকেও যদি বাস্তবায়ন করা হয়, একটা গুড এক্সাম্পল হবে। এবং শুধু এই ব্যাংকে নয়, আমি মনে করি সোনালী, অগ্রণী, রূপালী, অগ্রণী, জনতা, সবগুলোতে এইটা করা উচিত, বিডিবিএল বা অন্যান্যগুলোতেও। কারণ এইখানে হলে যে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশনটা বাড়লো, এরপরে যদি ইফ ইট ওয়ার্কস ওয়েল, আমরা আরও অফলোডে যেতে পারবো, স্বচ্ছতাও বাড়বে এবং জবাবদিহিতাও বাড়বে। এবং মার্কেটে যে পার্টিসিপেশন, মানুষজন এখনো পর্যন্ত আমাদের দেশে সাধারণ মানুষ সরকারি প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আস্থা। এটা যতই বলি না, এটা কিন্তু পৃথিবীর সব দেশেই, আমরা ইন্ডিয়া যদি তাকিয়ে দেখেন না কেন, এবং একটি ভালো শেয়ারের সাথে ভালো বিনিয়োগকারী আসে, হাজার বিনিয়োগকারী আসে। এবং শুধু এই সরকারি প্রতিষ্ঠান না, আরও যেগুলো ভালো প্রতিষ্ঠান, তাদেরকে টেনে আনার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং তাদেরকে এইখানে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচও কিছু নিতে হবে। এখানে শুধু প্যাসিভ অ্যাপ্রোচ দিয়ে যে যারা আসতে চায় তাদেরকে আমরা নেব, এটা না, কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচও নিতে হবে। যে একটা ভালো কোম্পানি, এটাকে আমাদের সার্বিক বিবেচনা এটা ভালো, অর্থাৎ তাকে কিভাবে আনা যায় তার জন্য কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচও নিতে হবে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব তৌফিকুর রহমান সাহেব, আপনি তো কোম্পানি আইন নিয়ে সম্ভবত কাজ করেন আর কি। আপনি পুঁজিবাজারকে কোম্পানি আইন সাথে কিভাবে এটা কিভাবে সামঞ্জস্য, মানে এটা কিভাবে আপনি দেখতে চান, আমাদেরকে একটু বলবেন? রোল অফ দ্য
আইনের কোন পর্যায়ে আপনি কোন দুর্বলতা আপনি দেখছেন এখন পুঁজিবাজার? পুঁজিবাজারে কোম্পানি আইনের সাথে যে রিলেশনশিপটা সেটা খুবই ব্যাপক এই কারণে যে আজকে রিসেন্টলি আপনারা দেখবেন যে সামিট পাওয়ার যে অ্যামালগেশন মার্জার নিয়ে যে ঘটনাটা ঘটলো, জি আপনি একটু বলবেন। তো সামিট পাওয়ার ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি অ্যান্ড উইচ ইজ এ লিস্টেড কোম্পানি। তো তারা যেটা করলো যে তার অন্যান্য যে সাবসিডিয়ারি কোম্পানি ছিল বা সহ প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে একসাথে করলো। নাও অ্যামালগেমেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীতেই এটা একটা স্বীকৃত উপায় যে যেখানে আমরা কস্ট এফেক্টিভ করার জন্য এবং কোম্পানিকে বেটার রান করার জন্য অনেক সময় দেখা যায় যে একই ধরনের ব্যবসা যদি হয় বা স্ট্র্যাটেজিক কারণে 2-3টা কোম্পানি মিলে একটা কোম্পানিতে চলে আসা। তো এই কাজটা করতে গিয়ে অনেক সময় যে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তাদের রাইট এফেক্টেড হবার একটা সম্ভাবনা থাকে। এটা এই কারণে যে দেখা গেল যে একটা স্ট্রং কোম্পানি আছে, তারা খুব ভালো করছে মার্কেটে, কিন্তু তার সাথে আরো সহযোগী প্রতিষ্ঠান হিসেবে 3-4টা কোম্পানি আছে যেটা অত ভালো করছে না, ভালো হয়তো দুর্বল কোম্পানি। হ্যাঁ, দুর্বল কোম্পানি যাদের এমনও তো হতে পারে সে লাইবিলিটিস কোম্পানি হতে পারে। জি, তো সেক্ষেত্রে দেখা যায় যে যেই শক্তিশালী কোম্পানি আছে সেখানে যারা বিনিয়োগকারী তারা এটা এফেক্টেড হতে পারে, যেহেতু দুর্বল কোম্পানি ওই শক্তিশালী কোম্পানির মধ্যে ইনকর্পোরেট করা হলে বা অ্যামালগামেট করা হলে মাদার কোম্পানিটা দুর্বল হয়ে যায়। তো এটা কিভাবে রোধ করা যায়, এটা শেয়ার মার্কেটে যারা বিনিয়োগকারী তাদের একটা প্রশ্ন হতে পারে। অ্যামালগামেশন যেটা হয় সেটা একটা প্রসেসের মাধ্যমে হয়, একটা স্কিমের মাধ্যমে হয়। যখন কোনো কোম্পানি একটা 2 বা 3টা পাবলিক কোম্পানি যখন ডিসিশন নেয় যে তারা একসাথে অ্যামালগামেট হবে, তখন যেটা করে সেটা হচ্ছে যে তারা একটা স্কিম ক্রিয়েট করে যে এই স্কিমের মাধ্যমে আমরা 2-3টা কোম্পানি একসাথে অ্যামালগামেশন করব। এবং তখন সেটা বোর্ডে ডিসিশন হতে হয়, তখন লয়ার নিয়োগ করতে হয়, ভ্যালুয়ার নিয়োগ করতে হয় এবং কোর্টেরও সম্মতির প্রয়োজন হয় এবং এটা এসিসি এবং ডিএসসিকেও জানাতে হয়। তো যখন এই হোল প্রসেসটা হয় এটা কিছু সময়েরও ব্যাপার থাকে। নাও কোর্টে যখন অ্যাপ্লিকেশনটা করা হয়, কোর্ট কিন্তু তখন একটা ডাইরেকশন দেয় যে একটা জেনারেল মিটিং করার জন্য, এবং সেখানে কিন্তু পার্টিসিপেশন যদি থাকে, যদি পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে তাদের যদি পার্টিসিপেশন থাকে, তখন কিন্তু তারা অপোজ করতে পারে, ভোটের মাধ্যমে অপোজ করতে পারে। এবং নিয়ম আছে যে একটা কোম্পানির যদি 10%-এর বেশি শেয়ার হোল্ডাররা যদি অপোজ করে তখন দের ইজ এ হেয়ারিংয়ের সুযোগ থাকে। তো যাদের এই স্টেক এফেক্টেড হবে, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, তারা যদি মনে করে যে আমরা একটা স্ট্রং কোম্পানিতে বিনিয়োগ করেছি কিন্তু দুর্বল কোম্পানি একসাথে অ্যামালগামেশন হচ্ছে, সেক্ষেত্রে তাদের এই সুযোগটা আছে যে তারা অপোজ করতে পারে। কিন্তু আমাদের এখানে তো সেই সুযোগটা কাজে লাগাতে পারে না, সেই ধরনের বিনিয়োগকারীর স্ট্রেংথ, ভোটিং স্ট্রেংথ তো থাকে না। কারণ হচ্ছে এটার সচেতনতাটা নেই, আমাদের বিনিয়োগকারীরা তাদের রাইট সম্বন্ধে জানে না। তো এক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস হবে যে এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ কমিশন যারা আছে তারা উদ্যোগ নিতে পারে, তারা আলাদা একটা বডি ক্রিয়েট করতে পারে বা একটা 2-3 জনের একটা কমিটি তৈরি করতে পারে যারা এই জিনিসগুলোর উপর কাজ করতে পারে, এবং সেখানে একজন ভালো এক্সপার্ট লয়ার থাকতে পারে যিনি অ্যাডভাইস করতে পারেন, এবং সেখানে একজন ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকতে পারেন, বিকজ ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা কোম্পানি শক্তিশালী কোম্পানি কিনা এবং আরেকটা কোম্পানি দুর্বল কোম্পানি কিনা, এটা পুরোটা কিন্তু নির্ভর করে ভ্যালুয়ার কীভাবে কোম্পানিটাকে অ্যাসেস করছে। কারণ কোর্ট কিন্তু শুধু একজন রেফারি হিসেবে কাজ করে, কোর্ট কিন্তু যদিও কোর্টের ডিসক্রিপশন আছে কিন্তু কোর্ট অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস কোর্ট ডিসিশন দেয় যে এটা অ্যামালগামেশন হবে কি হবে না, বা ভ্যালুয়েশন প্রপার আছে কিনা। কিন্তু ভ্যালুয়েশন যেহেতু একটা সার্টিফাইড কোম্পানি করে, সেহেতু এখানে সার্টিফাইড কোম্পানির একটা বড় ভূমিকা আছে এবং লয়ারদের একটা বড় ভূমিকা আছে স্কিমটা ক্রিয়েট করার ক্ষেত্রে, বিকজ স্কিম যেটা তৈরি করে সেটা লয়াররা তৈরি করে, এবং লয়াররা যদি একটু সচেতন হয় যে তারা ওখানে যারা ইনভেস্টার আছে তাদেরও স্বার্থটা যাতে সংরক্ষিত হয়, আমার মনে হয় এই দিক থেকে আমরা বের হয়ে আসতে পারবো বা এই দুর্বলতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আচ্ছা,
করবে আপনার কাছে ফিরে আসছে। আপনি যে কথা বলছিলেন যে অ্যাকচুয়ালি বাজারকে স্টেবল এবং গতিশীল করার জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকা রাখে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংকস অথবা মিউচুয়াল ফান্ড যারা করে বা যারা বড় বড় পোর্টফোলিও করে তারা। কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কবির ভাই, গত 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 2-3 বা 4 মাসের যে ট্রেন্ড, যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, তাদের দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা শেয়ার ধরে রাখার কথা, যারা শেয়ারকে মিড টার্ম এবং লং টার্মে থাকার ক্যাপাসিটি যাদের আছে, যাদের ধারণ ক্ষমতা আছে, তারাই এখন দেখা যাচ্ছে যে তারাই আপনার 1 টাকা 2 টাকা 10-20 পয়সার ব্যবসা করছেন। তা এটার থেকে এইটা একটা আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে এটাকে দেখি যেটা হলো যে এটা একেবারেই আমাদের ইমম্যাচিউরিটি, আমাদের যারা বিজনেসে যারা হ্যান্ডলিং করেন অনেকের ইমম্যাচিউরিটি। কারণ আমি মার্কেটে যদি ঢুকি আমাকে চিন্তা করতে হবে যে আমার 1টা পয়সা 1/3কে অ্যাটলিস্ট আমাকে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে হবে। এবং ভাগ করে আমি আরেক 1/3কে আমি চাই যেটা হলো যে একটু মিডিয়াম টার্মে আমাদেরকে ইনভেস্টমেন্টে যেগুলাতে হয়তো যে মোটামুটিভাবে শিওর রিটার্ন আছে, কিন্তু পরবর্তী ডিভিডেন্ড এমন হইলো যে গেম খেলার জন্য আমাকে যেটা হলো যে এটাকে আমি গেমই বলবো, যে রিস্ক এখানে টেকিংও থাকতে হবে, এবং এটার জন্য আমি 1/3কে নিয়ে আমি ওইভাবে চিন্তা করি। কিন্তু আমি যদি পুরো টাকাটা নিয়েই যদি ওই ছোটো ছোটো ট্রেডিংয়ের জন্য যদি আমি এটাকে এবং এখানে 10 পয়সা বাড়ছে 15 পয়সা বাড়ছে না, আমি সারাক্ষণ যদি এটাই করেন, 1 টাকা 2 টাকার ব্যবসায় করতে থাকেন, তাহলে তো আর যাই হোক বাজার তো স্টেবল হবে। বাজার শুধু না, এটা প্রফেশনালিজমও ডেভেলপ হবে। কবির ভাই, আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেন, মিনিমাম 7 বছরের জন্য বিনিয়োগ করেন তো নাকি? আপনি যখন আমাকে যখন আপনি লোন দেবেন একটা ইন্ডাস্ট্রির জন্য, তো কত বছরের জন্য দেন? মিনিমাম 7 ইয়ার্স। তো এটা তো আরো 15 বছর কন্টিনিউ করে। এটা তো যখন ইন্ডাস্ট্রি চলতে থাকে আপনি আরো ফাইন্যান্স করেন, আরো কন্টিনিউ করে রিটার্ন করে, তাহলে শেয়ারও তো ওয়ান অফ দ্য কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল। ডেফিনেটলি। তো সেখানে যদি আপনি একটু লং টার্মে না থাকেন, তাহলে তো বাজারকে যে স্টেবিলাইজ করা, বাজারকে যে গতিশীল করা, সেটা তো করা যাচ্ছে না। এইগুলাকে ওই যে ফরিয়া বলা হয়, যে এটা ফরিয়াগিরি চলবে, মানে কিন্তু এটা ঠিক ট্রেডিং হবে না, যেটা যে রিয়েল ট্রেডিং যেটা বলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ট্রেডিং করার কথা, যে ধরনের ট্রেডিং, এটা কিন্তু এখন ওই বিহেভিয়ারটাকে ডেভেলপ করার জন্য আমি বলবো যেটা হচ্ছে যে এইটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক মার্কেটের যারা অ্যাক্টার্স আছেন বিশেষ প্রশিক্ষণের খুবই প্রয়োজন। প্রশিক্ষণ যদি না, স্কিল ডেভেলপ যদি না করেন, আমাদের মার্কেটে এমন একটা যারা হ্যান্ডেল করেন, ব্রোকার হাউসগুলো যেভাবে হ্যান্ডেল করেন, তাদের কিন্তু খুবই কারো কিন্তু ওই যে 1 দিন আর 2 দিনের ট্রেনিং দিয়া বললেন যে সার্টিফাইড হয়ে গেছেন উনি, বা 5 দিনের ট্রেনিং দিয়ে বললেন যে সার্টিফাইড হয়ে গেছেন, দ্যাটস নট এনাফ। এদেরকে রিফ্রেশার ট্রেনিংও দিতে হবে, এদেরকে মাঝে মধ্যে আনিয়ে মার্কেটের অবস্থাটাকে নিয়ে ওরিয়েন্টেশন দেওয়ার প্রয়োজন আছে। এটা শুধু এইখানে না, এখানে দেশের বিভিন্ন জায়গায় যারা মার্কেটের যারা একটা কাজ করেন তাদেরকে এই একটা প্রসেস আমাদের দেশে মিসিং ইন মাই ওপিনিয়ন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মার্কেটটাকে যদি আমরা দীর্ঘমেয়াদী একটা অবস্থানে নিতে হয়, অবশ্যই ভালো শেয়ারে আমাদেরকে টানতে হবে, এটাতে কিন্তু কোনো ধরনের কোনো বিকল্প নাই। এবং এইখানে সরকারকে সাহসী হতে হবে। এইখানে কিন্তু আমি বলবো যে সরকারের কিছু সাহসী ভূমিকার প্রয়োজন আছে। সরকারকে এনশিওর করতে হবে যেসব ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলা বা নন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যেগুলা, যে ইন্ডাস্ট্রিজগুলা সরকারের আওতাধীন আছে এবং ভালো করতেছে। আপনারা তো জানেন কবির, 2010-এ মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 29টা কোম্পানিকে বাজারে নিয়ে আসার জন্য, যার কোনো বাস্তবায়ন হয়। মাননীয় অর্থমন্ত্রী সেদিন ঘোষণা করেছিলেন, আই হ্যাভ গট দ্য অর্ডার অ্যান্ড আই এম গোয়িং টু ইমপ্লিমেন্ট, কিন্তু উনি তো পারেন নাই। আমি এইগুলোকে বাস্তবায়ন করতেই হবে। এবং এইটা হইতেছে যে এইখানে জোর করে তো কাউকে আনা যাবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো আনা যাবে, কেন জানা যাবে না? সরকারি জবাব দিতে পারবে, স্বচ্ছতা পারবে, এইটাই। আর মালিকানা তো হস্তান্তর হচ্ছে না, এখানে তো শেয়ার বিক্রি করছেন, এখানে তো মালিকানা হস্তান্তর করছেন। এই কথাটাই আমি এই জন্যই বললাম যে 24% প্রথমে নেন, 24-25 কোনো অসুবিধা তো নেই, এটাতে তো কোনো ধরনের কোনো। আপনি তো ভারতে আইন করে দিচ্ছে, প্রথম 10% ছিল কোল ইন্ডিয়া, ওইটা তো সরকার প্রয়োজনে নেই, ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনার আইন করে দিয়েছে 25% আসতেই হবে। আর বাজারে আপনি যদি শেয়ারের ভালো শেয়ার যদি আসা শুরু হয়, আপনি দেখবেন যে ইনভেস্টাররা কেউ ঘরে বসে না, হাজারো বিনিয়োগকারী আসবেই, কারণ আইডল মানি আছে। আমি যে এখন ব্যাংকে রেখে দিচ্ছি পয়সা, ব্যাংকের যেটা বাড়তেছে, আমি আইডল ডিপোজিটে নিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের ডিপোজিট আমাদের বেড়ে যাচ্ছে, এইগুলোর থেকে টাকা বাইর করে নিয়ে আসে যদি আমরা মার্কেটে টেনে
অ্যাট্রাকটিভ না করতে পারি। আমরা যদি এখন যদি আমরা যে ক্যালকুলেটিভলি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট ইজ মোর লুক্রেটিভ দেন মানি মার্কেট। আপনি ওখানে 5-6% আপনি 5-6% পাচ্ছেন আপনি ইয়েতে ইন্টারেস্ট রেট, তা আরো কমে যাচ্ছে। আরো ভালো ভালো ব্যাংক আপনি ডিপোজিট নিচ্ছে না, কিন্তু না 5-6% পাবেন না। আপনি ট্যাক্স টুক্স দেওয়ার পরে আপনি রিয়েল টার্মে আপনি 4% দেওয়ার পরে তাতে কিন্তু এখানে এমন কতগুলি কোম্পানি এখনো আছে আমি বলবো ইভেন ব্যাংকিং সেক্টরে কবির ভাই একটি কোম্পানি একটি ব্যাংক গত 2 বছর ধরে 25% করে দিচ্ছে, 12.5। তারপর শেয়ারটার দাম হলো 10 টাকা, না 10 টাকাটা 13 টাকা। কিন্তু আমি বলবো ঠিক আছে 10 টাকাটা 13 টাকা হোক, কিন্তু কবির ভাই কিন্তু আপনি যে পে আউটটা পাচ্ছেন এটা তো মাচ বেটার, মাচ সেফার। জি অলসো আর এটাতে হইতেছে যে এটাতে চান্সেস আছে ইউ ক্যান গেট মোর। ইয়েস অলসো চান্সেস আর দেয়ার দে আপনি আরো বেশি পেতে পারেন। আপনার শেয়ার ফ্লাকচুয়েশনে যদি ডিমান্ড বেড়ে যায় তখন আরো আর ক্যাপিটাল মার্কেট রিস্ক ফ্যাক্টরটা অনেক কম রিস্ক ফ্যাক্টরটা অনেক। আপনি কি দৃষ্টিতে দেখছেন বাংলাদেশে এখন যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এবং এই ডেভেলপমেন্টের জন্য আপনারা দেখবেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পদ্মা সেতুর টাকাটা চেয়েছিলাম, কিন্তু আমরা পাইনি। কিন্তু পদ্মা সেতুকে আমরা কিন্তু একটা পাবলিক লিস্টিং কোম্পানি করতে পারি, এবং পদ্মা সেতুর কিন্তু আমরা প্রপোজাল দিয়েছিলাম 2010 আমরা পদ্মা সেতু ঢাকা স্টেজে এজ এ প্রেসিডেন্ট থাকাকালীন ব্যারিস্টার সাহেব আমি বলেছিলাম যে পদ্মা সেতুর জন্য আমরা টাকা জোগাড় করে দেওয়ার জন্য এক পায়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা পদ্মা সেতু এবং বিদেশি এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশিরা প্রচুর আমাদেরকে বলেছে যে আমরা পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চাই, একটা শেয়ার কিনে রাখতে চাই, ওই শেয়ারটা আমরা বিক্রি করতে চাই না। আমরা ওই শেয়ারটা আমাদের প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই, যে আমরা আমার এই টাকাটা $5,000, $10,000, $20,000 আমি পার্টিসিপেশন করেছি আমার দেশের উন্নয়নের জন্য। এইখান থেকে প্রচুর টাকা আপনি রেজ করতে পারেন, রেজ করা যায়, এবং এটা তখন মেইনটেনেন্স বলেন, এটার যে সক্ষমতা, আমাদের সক্ষমতা তো অনেক বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস যেটা উনি আলাপ করছিলেন সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও কেন আসতে পারছে না। সমস্যা যেটা হচ্ছে যে যেমন উনি ওখানে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ছিলেন, চেয়ারম্যান হিসেবে ছিলেন, তো দেখা যায় যে চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর বা বোর্ড তাদের আলাদা কিছু কাজও থাকে, সেটা থেকে বের হয়ে গিয়ে শুধুমাত্র পাবলিক লিস্টিংয়ের জন্য অনেক সময় দেওয়াটা বা এটা অনেক সময় ডিফিকাল্ট। আমাদের যে গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে সেগুলোকে কিভাবে পুঁজিবাজারে নিয়ে আসা যায়, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা থাকার পরেও এটা আনা যায়নি। কিছু প্র্যাকটিক্যাল লিমিটেশনও আছে, এবং দেখা যায় যে যখন আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করি সেখানে দেখা যায় যে ওনারা হয়তো একজন এখন ওই পজিশনে আছে যিনি আমাদেরকে ফাইল দিবেন যে কোম্পানিটার অডিট প্রপারলি করা হয়েছে, অথচ উনি ফাইলটা দিতে পারেন না। আবার উনি থাকাকালীন চেঞ্জ হয়ে যায়, আবার আরেকজন নতুন করে আসে, আবার পুরো প্রক্রিয়াটা আমাকে নতুন করে শুরু করতে হয়, যেহেতু ট্রান্সফার হতে থাকে। হ্যাঁ, এবং অনেক ডকুমেন্টস আছে ওনারা জানেও না। তারপর মনে করেন যে অনেক ডকুমেন্টস আছে যেগুলো আমরা আরজিএসসি থেকে নিতে পারি, কিন্তু ওনারা ওই এফার্টটা দেয় না। তো ওনারা ডিপেন্ড করে থাকে যে লয়ারের উপর, লয়ার কখন ওই কাগজগুলো তুলবে, এবং লয়ারের পক্ষে কিন্তু গভর্নমেন্ট কোম্পানির কাগজগুলো তোলাটা অনেক অথরাইজেশনের ব্যাপার থাকে, অনেক অথরাইজেশন নিয়ে তুলতে হয়, যে কারণে এই ডিলে অফ প্রসিজিয়ারটা হতেই থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে ওনাদের দায়িত্বটা কিন্তু আসলে কোম্পানিকে শেয়ার বাজারে আনার জন্য না, তারা অন্য একটা দায়িত্ব নিয়ে আসে এবং সাইড বাই সাইড এই শেয়ার বাজারে আনার জন্য যে কাজগুলো সেগুলো করতে হয়। তো এই জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে যে একটা যদি স্টিয়ারিং কমিটি থাকে যে কোম্পানিটাকে শেয়ার বাজারে আনার জন্য, এবং তাদের মূল কাজই যদি থাকে যে এই প্রসিজিওরগুলো ওভারসি করা, তখন আমার মনে হয় এটা একটা এক্সপেডিশনটা হবে। আরেকটা জিনিস হচ্ছে কিছু আমলাতান্ত্রিক জটিলতাও থাকে, কারণ ওনারা একটু বুঝতে চায় না, অন্য কিছু না। হ্যাঁ, ওনারা হয়তো মনে করে যে গভর্নমেন্টের অথরিটিটা কোম্পানির উপর থেকে চলে যাবে, কিন্তু আসলে কোম্পানি লতে ম্যানেজমেন্ট তো বোর্ড, তো বোর্ডে যারা থাকে তারা কিন্তু কোম্পানি ডে টু ডে অ্যাফেয়ারগুলো অথরাইজ করে, লুক আফটার করে। এখানে কিন্তু শেয়ার হোল্ডার যদি আপনি 90%ও হয়, কিন্তু 10% যদি বোর্ড মেম্বার হয় এবং যারা কোম্পানিটা অপারেশনের সাথে জড়িত, যেটা গভর্নমেন্ট রিটেইন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের অথরিটি যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো এই হয়তো একটা ভুলের জন্য বা ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তারা আনতে চায় না। এছাড়াও বড় বড় টেলিকো কোম্পানিগুলো যারা আছে সেগুলোরও কিন্তু শেয়ার মার্কেটে আসার কথা ছিল। গ্রামীণ আসার পর তো শেয়ার মার্কেটে একটা ভাইব্রেন্সি আসছে, আপনি জানেন। জি জি। আমরা ভবিষ্যতে শুনতেছি রবি
মার্জার রবি যে মার্জার হচ্ছে এয়ারটেলের সাথে সেখানে সম্ভবত গভর্নমেন্টের একটা কন্ডিশন থাকতে পারে যে তোমাকে কিছুটা হলে শেয়ার মার্কেটে আসতে হবে। এটা ভেরি গুড ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট আমি মনে করি, যদি এটা হয়ে থাকে ফ্যান্টাস্টিক। রবি এবং এটার মার্জার তো কমপ্লিট হয়ে গেছে, এখন এটা এসইসি থেকে যে সার্টিফিকেটগুলো সেগুলো প্রসেসগুলো চলছে, বিকজ কোর্টের অর্ডার হয়ে গেছে এবং কোর্টের রায়ও পেয়ে গেছে। তো এটা আমরা আশা করছি যে সামনের মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে তারপর এটার শেয়ার মার্কেটে আসার প্রক্রিয়াটা হয়তো শুরু হবে। জি, আমি আপনার কাছে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি কি, যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এইখানে একটা ব্যাংকিং ডিভিশনের বিশেষ করে একটা মাইক্রো ম্যানেজমেন্ট প্রবণতা আছে। মাইক্রো ম্যানেজমেন্ট এই জন্য আমি বলতেছি, যখন অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হইল যে হ্যাঁ এই সবগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে বা ইন্ডাস্ট্রিগুলো 29টা প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত, এইটা হয়ে যাওয়ার পরে এটা ছেড়ে দেওয়া উচিত যে সংশ্লিষ্ট বোর্ডকে, যে তোমরা এই সময়ের মধ্যে এই টাইমলাইনের মধ্যে তোমরা এটাকে ইয়েতে যাও, শেয়ার অফলোড করো। এটা না করে, যেমন আমি যখন রূপালী ব্যাংকে সিদ্ধান্ত নিতে গেলাম যে কুইকলি আমরা ছেড়ে দেই, তখন হ্যাঁ না এটা ব্যাংকিং ডিভিশনে পাঠাবে, ওনাদের মতামত নিতে হবে, আবার আরেকটা ব্যুরোক্রেটিক প্রক্রিয়ায়। তো এটা কাম্য নয়। আমরা যারা বোর্ডে বসি, যাদেরকে বোর্ডে বসানো হয়, এদেরকে দায়িত্ব দিয়েই বসানো হয়, এরা সিনিয়র পিপল, তাদেরকে যদি এইটার যদি এই প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সরকারের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়, আবার কেন পিছন দিকে আরেক দল ব্যুরোক্রেট এটাতে সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা রাখবেন, এইটা আমার বোঝা। কারণ নীতিগত পলিসি ডিরেক্টিভসটা আসুক ওইখান থেকে, এটা কারেক্ট, মন্ত্রণালয় থেকে আসছে পলিসি ডিরেক্টিভ যে এটা অফলোড করা হবে, শেয়ার অফলোড করা হবে, কিন্তু তারপরেও যেন প্রতিটা স্টেপ করে দিচ্ছে তাদের কাছে থাকতে হবে, তাদের কাছে যেতে হবে, এবং কিভাবে এটা ডিপোজিট রাখা হবে, কিভাবে করবে, অল দিস ডিসিশনস শুড বি টেকেন অ্যাট দি বোর্ড লেভেল। এগুলা কিন্তু বোর্ড লেভেলের যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আর কোনোদিনই এই যে ডিলেইং প্র্যাকটিস যেটা, এটা এখন মনে করেন যদি একটা ব্যাংক বা আরেকটা আর্থিক প্রতিষ্ঠান যদি, সরকারি প্রতিষ্ঠান যদি করতে চায়, তাদের তো আর নতুনভাবে হইলে তো আরও বেশি সমস্যা, তাদেরকে বিভিন্ন ধরনের আইন কানুন দেখানো হবে। অতএব আমাদেরকে এইটার থেকে বাঁচতে হবে। আমি আপনার কাছে আবার ফিরে যাব। তবে আপনার কাছে একটা খুব জরুরি একটা সমস্যা, যেগুলি আপনি তো আইন বিশেষজ্ঞ এবং আপনি একজন ব্যারিস্টার, এই যে আরএন টেক্সটাইলটা, এই যে কেসটা যে পেন্ডিং হয়ে আছে, এই যে অনেকে বলে যে এটার সাথে স্পন্সর নিজেরাই জড়িত। তো এই যে কোম্পানিটা হাজার হাজার শেয়ার হোল্ডার, আজকে বছর পর যারা ইনভেস্ট করেছে শেয়ার হোল্ডিং হিসাবে, শুধুমাত্র একটি কেসের কারণে এটাকে পেন্ডিং করে দিয়ে আজকে সেই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলিকে কিভাবে এই সকলকে মানে কোথায় এগুলিকে একটু সমাধান করা যায়, এইগুলি একটা দীর্ঘসূত্রতা না করে, যাতে কেউ ইন্টেনশনালি কাজগুলি করতে গেলে একজন করে যাতে বিনিয়োগকারী ক্ষতি না করতে পারে, এটার জন্য কী করা যায়? বেসিক্যালি আমাদের যে শেয়ার মার্কেটের যে ডিসপিউটগুলো অ্যারাইজ করে, সেগুলো আমরা জেনারেল যে কোম্পানি বেঞ্চ আছে, আমরা সেই কোম্পানি বেঞ্চে আমরা মামলাটা করি। তো যে কারণে দেখা যায় যে কোম্পানি বেঞ্চেতে শুধুমাত্র শেয়ার মার্কেট রিলেটেড মামলাই হয় না, কোম্পানি রিলেটেড সব মামলাগুলোই হয়। এবং এই মামলাগুলো হবার পর সেটা আবার দেখা যায় যে অনেক সময় কোম্পানি অ্যাপিল করে। যেমন আরএনের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আরএন নোটিশ না দিয়ে, যারা আলাদা রেসপেক্টেড পার্টি, যারা ইন্টারেস্টেড পার্টি, তাদেরকে নোটিশ না দিয়ে মামলাটার নিষ্পত্তি হওয়ার পর দেন দেয়ার ওয়াজ অ্যান অ্যাপিল, এবং অ্যাপিলটা আবার অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পর অ্যাপিলেট ডিভিশন আবার সেটা কোম্পানি বেঞ্চে আবার পাঠিয়েছে যে আবার প্রপারলি হিয়ারিংটা করার জন্য। তো এই কারণে এই সময়গুলো অনেক ডিলে হয়ে যায়। এই দীর্ঘসূত্রতাতে কিন্তু বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। জি, এই জন্য যেটা করা যেতে পারে যে শেয়ার মার্কেটের যত মামলাগুলো আছে সেগুলোকে শোনার জন্য যদি আলাদা একটা বেঞ্চ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই বেঞ্চ ক্যান এক্সপেডাইট ম্যাটার্স। এবং যেহেতু এটা স্পেশালাইজ বেঞ্চ হবে, সেক্ষেত্রে স্পেশালাইজ বেঞ্চ হলে দেখা যাবে যে তারা শেয়ার মার্কেটের যে এখন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে স্পেশাল বেঞ্চ আছে যেটা বিভিন্ন মামলার জন্য, এটা কি এইখানে আসতে পারে না? না না, সেটা আচ্ছা, এটার সাথে না, এটা হাইকোর্টের একটা বেঞ্চ থাকতে হবে। কোম্পানি মামলাগুলো
অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে হাইকোর্ট, এটা লোয়ার কোর্টে যাওয়ার দরকার হয় না, ডাইরেক্ট হাইকোর্টে ইউ ক্যান ফাইল দ্য কেস। সো এই জন্য এই পাবলিক লিমিটেড কোম্পানিগুলো রিলেটেড যে মামলাগুলো যেগুলো অলরেডি শেয়ার মার্কেটে লিস্টিং করা, তাড়াতাড়ি ডিসপোজাল করার জন্য আলাদা একটা বেঞ্চ গঠন করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে স্টক এক্সচেঞ্জে যদিও 5 জন কমিশনার আছেন, কিন্তু আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে সেখানে আইদার এই কমিশনারদের মধ্যে যে কোনো একজনকে হয়তো লিগ্যাল এক্সপার্ট একজনকে হিসেবে কমিশনার করা যেতে পারে, বা কমিশনারের নাম্বার যদি বৃদ্ধি করে সেখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একজন লিগ্যাল এক্সপার্টকে যদি কমিশনার করা যায়, আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই ইম্পর্টেন্সগুলো বোঝাটা অনেক জরুরি হবে। বিকজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা করে সেটা হচ্ছে তারা লয়ারের কাছে ওপিনিয়নের জন্য পাঠায়, লয়ার ওপিনিয়ন দেয়, তারপর সেই ওপিনিয়নের উপর মামলা ফাইল হবে কি হবে না সেটার উপর আবার কমিশন ডিসিশন নেয়। যদি বোর্ডে একজন লয়ার থাকে তখন সেক্ষেত্রে কিন্তু এই দীর্ঘসূত্রিতাটা আর হয় না, কারণ অন দ্য স্পট ডিসিশনটা নেওয়া যায় এবং সেক্ষেত্রে মামলা করা হবে কি হবে না সেই ডিসিশনগুলো অনেক তাড়াতাড়ি হতে পারে। করবে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সাথে আমি করতে চাই। সেটা হলো আপনি জানেন যে ব্যাঙ্কগুলির ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে আপনি জানেন আগে ছিল 10% অফ দ্য লাইবিলিটিস, যেখানে একটা ব্যাংক আপনি তার লাইবিলিটিসের ডিপোজিটের প্রায় 10% করলে 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারতো। পরবর্তী এটা আসলো 25% অফ দ্য আপনার পেড অফ ক্যাপিটাল অ্যান্ড তার আপনার বিভিন্ন আয় সব কিছু মিলে আর কি আপনি 25%, সেখানে 250 কোটি টাকা হয়ে গেল। তো এই ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে যে ইনভেস্টমেন্টের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যদি আপনি নন লিস্টেড কোম্পানিতে যদি বিনিয়োগ করেন, মনে করেন একটা কোম্পানি কোনোদিন লিস্টেড হবে না, আপনি সেখানে 50 কোটি টাকা দিয়ে দিলেন, তাহলে সেটাও ধরা হয়ে গেল। সেখানে একটা বন্ডে আপনি বিনিয়োগ করলেন, সেটাও ধরা হয়ে গেল আপনি, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আরও সীমিত হয়ে গেল। তো এই একে তো আপনার এমনি আপনার ইনভেস্টমেন্টটা সীমিত হয়ে গেল, তারপর এইভাবে নন লিস্টেড কোম্পানিগুলিতে যদি আপনি বিনিয়োগ করে তাহলে দেখা যাচ্ছে সেখানে সেকেন্ডারি মার্কেট বা আইপিওতে বা সেকেন্ডারি মার্কেটে যে বিনিয়োগ করে যে গতিশীল করে আনার কথা সেটা সংকুচিত হয়ে গেল। সেটাকে কি করা যায়? না, আমি যেটা মনে করি যেটা হচ্ছে যে ওই 10% যেটা ছিল ঢালাওভাবে এটাও কিন্তু একেবারে কিন্তু পাশাপাশি এইখানে যেমন বন্ডগুলাকে এইখানে টেনে আনার কোনো কারণ নাই। বন্ড তো সরকারের ঘরেই থাকতেছে পয়সা, অতএব এইখানে বন্ড এখানে টোটালি সিকিউরড মানি। এইখানে এইটাকে বন্ডগুলোকে এই ইনভেস্টমেন্টের ভিতরে ধরার কোনো যৌক্তিকতা নেই। তারপরে কইবে আপনি একটা কোম্পানি শেয়ারে আপনি বিনিয়োগ করছেন, যে শেয়ারটা পুঁজিবাজারে আসবে না কোনোদিন। এই কথাটাই আপনি 100 কোটি টাকা সেখানে দিয়ে দিলেন। আমি পুঁজিবাজারের যে এটাকে যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এইগুলোকে যে টেনে আনার জন্য, এবং এটা প্রত্যেকটা কেস বাই কেসই এটাকে, যেমন বন্ডের কথা আমি একটা এক্সাম্পল আকারেই বললাম, যেটা বন্ড তো কোনো অবস্থাতে এইখানে আসার কোনো কারণ নাই। কারণ বন্ডে যেটা হচ্ছে যে বন্ড সাধারণত করা হয় যে কোনো একটা পার্টিকুলার পাশে, এবং এইটা বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকতেছে বড় বড় বন্ড সবগুলাই। অতএব ম্যাক্সিমাম তারা ব্যাংকগুলো কিনে কিন্তু ওই সরকারি বন্ডসগুলোই তারা ইয়ে করে। অতএব এইগুলোকে না করে আমার মতে যেটা হচ্ছে যে এগুলোকে আরও একটু পরীক্ষা নিরীক্ষার সময় আসছে, হয়তো ওই সময় করা হয়েছে একটু টাইটেন দি বেল্ট, কারণ ওই সময় একটু প্রয়োজন ছিল। আমরা যখন যা করি খুব বেশি করে ফেলি, আমার দুঃখ হলো এটা। আমার কেন জানি মনে হয় যে আমরা যখন 2010 এখন না 2000 কবির ভাই আপনাকে যদি আমি প্রশ্নটা করি, 2009-তে আপনি যখন ঢালাওভাবে বিনিয়োগের সুযোগটা দিয়ে দিলেন বাংলাদেশ ব্যাংক, কন্ট্রোল করলেন না। আপনার 25%-এর জায়গায় 30%, 35%, 40%, 45% আপনি আপনি কন্ট্রোল করলেন না। আপনি কন্ট্রোল করলেন কখন? যখন মার্কেটটা ভাবে নিল 2010-এ গিয়ে আবার বললেন 6 মাসের মধ্যে আপনাকে সমন্বয় করার জন্য, তখন আমরা ঢালাওভাবে সব শেয়ার বিক্রি করে দিয়ে এই ডিসিশনগুলো ছিল ইনএক্সপিরিয়েন্স ডিসিশন। আমরা ওই সময় বলছি যে এই ডিসিশনগুলো কিন্তু জাস্ট সুইসাইডাল হবে, এবং আমরা যারা সফট ল্যান্ডিং করতে পারতেন, ইজিলি ওভার এ পিরিয়ড অফ টাইম ইট কুড হ্যাভ বিন ডান। সফট ল্যান্ডিং করতে পারতেন, এবং এইটা করে হইলে ওই বিনিয়োগকারীরাও ওই যে ফোর্স যে সেল যেটা হয়েছে, এবং এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র মানুষজন। কারণটা হইতেছে কি যে যারা ব্রোকার হাউসগুলা কি করছে যে তারা তাদের নিজেদের যেগুলো আছিল এইগুলাকে কিন্তু তারা সেভ প্রোটেক্ট করছে, ওরা বিক্রি করে দিছে। আপনি 2010-এর ব্যালেন্স শিট যদি ব্যাংকগুলি দেখেন অনেক লাভ। ডক্টর ফরাসউদ্দিন সাহেব একবার বলছিল, দুঃখ করে বলছিল যে লাভগুলি করছে ওই লাভগুলি যেন তারা আবার পুঁজিবাজারে বিনিয়োগ করে ফেরত দেয়, বিনিয়োগ করে যেন ওইখানে যেন বিনিয়োগ করে। এই কথাটাই আমি বলছি। আমার কথাটা হইলো যে এটা হলো যে এইটা খুব এখনও করতে হবে, যেটা হচ্ছে যে টাইটেন না করে এখন আবার রিভিউ করে এইগুলাকে
এইগুলাকে সফটেন করা যায়। এবং আমার ব্যক্তিগত মত হলো যে বাংলাদেশ ব্যাংকে এইগুলার জন্য একটা স্পেশালাইজড কনসালটেশন কমিটি থাকা উচিত। বাংলাদেশ ব্যাংকে এইসব ইস্যুসগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং এইগুলাকে কিভাবে তারা হ্যান্ডেল করবে এইসব যে আপনার কইবে। আপনি তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে আসছেন, পার্লামেন্টও বলেছেন, সেবির সাথে মিটিংও বলেছেন যে উনি একটি শক্তিশালী গতিশীল পুঁজিবাজার চাচ্ছেন। কিসের জন্য? ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, পাওয়ার, এটার জন্য টাকা লাগবে, সবকিছুর জন্য পুঁজিবাজার থেকে পয়সা আসা উচিত। ব্যাংকের থেকে টাকা নিয়ে তো আর হবে না, বৈদেশিক ঋণ নিয়ে তো আর হবে না। দেশের যে সঞ্চয় গড়ে উঠতেছে মানুষের হাতে, এবং আমরা মিডল ইনকাম হইলে তো আমাদেরকে ওইটার ছাড়া কোনো টাকা থাকবেন কোথায় আপনি? তো এই জন্য তো একটা শক্তিশালী পুঁজিবাজার আমাদের গড়ে তুলতে হবে। এই জন্যই আমার যেটা মনে হয় যে আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট বা যারা প্রাতিষ্ঠানিক প্রফেশনালি ইনভেস্ট করে তাদেরকে যদি এই মার্কেটে আনতে চান এবং দীর্ঘমেয়াদী রাখতে চান, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে পলিসি ডিসিশনসগুলো, যেটা এই যে আমরা একটু আগে বললাম যে হঠাৎ করে বলছে যে তোমার এক্সপোজার কমাতে হবে বা নিয়ন্ত্রণ অনেক সময় ছিল না, এটা বাংলাদেশ ব্যাংকের না, এটা এসিসির না, বাংলাদেশ ব্যাংকের। তো এই পলিসিগুলো দীর্ঘমেয়াদী একটা থাকতে হবে যাতে ইনভেস্টররাও জানে যে আগামী 1 বছরের মধ্যে আমার কি দিস শুড বি দ্য পলিসি। এবং আমরা লক্ষ্য করছি আরেকটা জিনিস, এসিসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোঅর্ডিনেশন ইজ মিনিমাম। এইখানে এইটাকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায় এটাকেও আমাদের মধ্যে হয়েছে, এখন অনেক বৃদ্ধি পাইছে, এখন অনেক ইফেক্টিভ হয়েছে। এটা সাম্প্রতিককালে আমি বলবো যে অনেক ইফেক্টিভ, কিন্তু তবুও আমি বলবো যে এইটাকে এইখানে একটু আরও বেটার প্রফেশনালিজম আনা উচিত। এবং এটাকে আনতে হলে সবচেয়ে বড় জিনিস যেটা করা উচিত যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে একটু উদ্যোগী ভূমিকা নিতে হবে। বাংলাদেশ ব্যাংকে যেহেতু যে সেন্ট্রাল ব্যাংক, তারা সেই হিসেবে তাদেরকে অবশ্যই কিছু এই জাতীয় ডিসিশনগুলো নেওয়ার আগে বিজনেসম্যান কমিউনিটি যারা এই ট্রেডিংয়ের সাথে জড়িত তাদের সাথে কনসালটেশন করে যদি এটা নেওয়া হয়, এই ধরনের একটা প্র্যাকটিস ডেভেলপ করা, যেরকমভাবে বিদ্যুৎ খাতে বা প্রাইস ইনক্রিজ বা এগুলোর জন্য যেরকমভাবে যে রেগুলেটরদেরকে একটা যেটা করা হয় যে গণশুনানির নাম দিয়ে, যেটা আমি গণশুনানির কথা বলছি না, আমি বলছি যে কনসালটেটিভ প্রসেস ডেভেলপ করা, যে এটা হুট করে ডিসিশন পরিবর্তনও করার দরকার নেই, আবার একটা লুজেনও করার দরকার নেই, আবার এটাকে কন্টিনিউশন অফ পলিসি। জি, খুব সুন্দর করবে যে কথাটা আপনি খুব, এই যে মার্জিন রোল আপনি তো জানেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন ৬,০০০ কোটি টাকা যেটা লোন লাইবিলিটিস হয়ে আসছে, এটাকে কিভাবে ম্যানেজ করা যায়? এই যে লোনগুলি অযথা, আপনার ধরেন একজনের ১০ লাখ টাকা দিছে, তার এখন ১০ লাখ টাকায় তার এগেনস্টে তার সুদ হয়ে গেছে ৩০ লাখ টাকা, ৩০ লক্ষ টাকা, জাস্ট এগুলি কন্টিনিউ করতেছে। তো এটাকে কিভাবে এটাকে একটা, এইগুলো হলো যে আমি প্রথম বলবো যেটা হলো ৬,০০০ কোটি টাকার এই যে একটা এইগুলাকে একটা ব্র্যাকেটেড না করে এটাকে ব্যাংকগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, আর্থিক প্রতিষ্ঠানগুলো ছেড়ে দেওয়া উচিত। গ্রাহক এবং ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে প্রত্যেকটা কেসকে একটা ফ্লেক্সিবল হিসাবে সিচুয়েশনটা বিবেচনায় নিয়ে ইন্ডিভিজুয়াল কেসটাকে উপরে সিদ্ধান্ত নেওয়ার ব্যাংকের উপরে নিজস্ব ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। এইটাকে এখন এমন এটা একটা ব্র্যাকেটের জিনিস, এইটা পড়ে রয়েছে, এটা কেউই কোনো টাচ করতেছে না বয়ে। বাট আমার কেন যেন মনে হয়, আমি কিছুদিন আগে দেখেছি আইসিবি ইনিশিয়েটিভ নিয়েছে, তার যত ইন্টারেস্ট, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট কন্টিনিউ, এটার থেকে আইসিবি এটা বের করে দিচ্ছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট না, কেস বাই কেসে ব্যাংক যদি চায়, ব্যাংকের বোর্ড যদি চায়, এবং ব্যাংকে যদি এইটার থেকে যদি বাংলাদেশ ব্যাংক যদি উৎসাহিত করে যে কেস বাই কেস এই ক্ষুদ্র ঋণগুলোকে তোমরা কেস বাই কেসে এই গাইডলাইনে একটা মিনিমাম গাইডলাইন তৈরি করে দিয়ে এটাকে তোমরা করতে পারো। অনেক সময় বড়দের ইন্টারেস্ট মাফ করেন আপনারা, ১০০ কোটির জায়গায় ১০০ কোটি টাকা যে জায়গায় ইন্টারেস্ট হয়ে যায়, এইখানে হুট করে 25%, 30%, 50% অনেক বেশি মাফ করে দেন, এবং লম্বা চড়ার সময় দিয়ে দেন। এইখানে করতে কি অসুবিধা আছে? এইখানে যদি আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে দিয়ে যদি আবার তাদেরকে ফিরে আনতে পারি এবং তাদেরকে উৎসাহিত করে যে তোমরা এত % পেমেন্ট করো, যদি ডাউন পেমেন্ট করো, যদি তো তোমাদেরকে এত % মাপ দেব, এত % যদি করে ফেলো তো তোমরা এত % মাপ পেয়ে যাবে, মানে একটা বড় ধরনের ইনসেন্টিভ দিয়ে যদি তাদেরকে এই যে ভিশাস সার্কেল অফ পভার্টি, যেটা এটা আমি বলবো যে এটা তাদেরকে দরিদ্র করার জন্য একটা ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে যদি তাদের এই যে শুধু সুদ বাড়তেছে, অতএব তারা ডিনায়াল ফেজে চলে যাবে, আমরা আর দেব না। অতএব এই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য
আমার মনে হয় খুব ত্বরিত একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং এটাতে গাইডলাইন আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে তা আপনি কিভাবে দেখছেন, কি আশাবাদ আপনার? না, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে, আমি শুরুতেই যেটা বলছি, আমি ব্যক্তিগতভাবে আমাদের মার্কেটটাকে খুবই পজিটিভলি দেখতেছি ইনশাআল্লাহ। এখন কোনো বড় ধরনের কোনো কিছু নাই, কিন্তু এই ধরনের কিছু ফাইন টিউনিংয়ের প্রয়োজন। আমাদের উদ্যোক্তারা যারা ছোটো ছোটো উদ্যোক্তা বা মধ্যম শ্রেণীর উদ্যোক্তা, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল কেস হিসেবে দেখা উচিত এবং যারা আর্থিক সহায়তা দিচ্ছেন বা যারা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা হ্যান্ডেল করছেন, তারা কেস বাই কেস এইগুলোকে হ্যান্ডেল করা উচিত। ব্রড গাইডলাইন দিতে পারেন বাংলাদেশ ব্যাংক, কিন্তু এটাকে টাইট করে রাখার কিছু নেই, কারণ বোর্ডকে ছাড়তে হবে, ক্ষমতা ইয়ের কাছে রাখলে হবে না, বাংলাদেশ ব্যাংকের কাছেও রাখলে হবে না, এসইসির কাছে রাখলে হবে না। এখানে বলতে হবে যে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যারা তাদেরকে এই উদ্যোক্তাদেরকে সাহায্য করে তাদের কাছেই ছেড়ে দিতে হবে। আমি ব্যারিস্টার সাহেব, আপনি অল্পতে যদি বলেন সামান্য, আমাদের হোয়াট ইজ দ্য সাজেশন? বাংলা পুঁজিবাজার উঠছে এবং ইনশাআল্লাহ পুঁজিবাজার উঠবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের যেটা একটা করতে হবে সেটা হচ্ছে যে সিকিউরিটি লর উপর যদি আমরা একটা এক্সপার্ট কমিটি করে আমরা যদি কোম্পানি লর সাথে সিকিউরিটি লটার একটা সামঞ্জস্যতা আনতে পারি বা অ্যামেন্ডমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো যদি করতে পারি, আমার মনে হয় আরও বেশি জবাবদিহিতা বাড়বে এবং সেক্ষেত্রে পুঁজিবাজারও শক্তিশালী হবে এবং আমরাও এই লগুলো প্রয়োগ দেখতে পাবো। আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আপনারা শুনলেন, আপনারা বুঝতেই পেরেছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের পুঁজিবাজার টেক আপ করতে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশের পুঁজিবাজার অনেক ভালো হবে, কিন্তু ভালো হওয়ার পিছনে আপনাদের সবাইকে একটা ভালোভাবে এটা হ্যান্ডেল করতে হবে। আপনারা যারা বিনিয়োগকারী আছেন, আপনাদের দেখে এবং আপনাদেরকে দেখে সব কিছু জেনে আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। জাঙ্ক শেয়ারে আপনারা একটা খারাপ শেয়ার বিবেচনা রেখে, যে শেয়ারটি ভালো না, যে শেয়ারটি কোনো ফান্ডামেন্টাল নাই, যে শেয়ারটি কোনো গ্রোথ নাই, শুধুমাত্র রিউমারের খাতিরে অথবা কারো করসাজির খাতিরে সেই শেয়ারে আপনি বিনিয়োগ করবেন না। আপনি যদি নিজে ভালোভাবে না বুঝেন তাহলে আপনি পোর্টফোলিওতে অন্যের সাথে থাকুন, আর নিজে যদি না বুঝে বিনিয়োগ করতে চান তাহলে একজন সফল বিনিয়োগকারীর সাথে আপনি থাকুন। পুঁজিবাজার উঠছে, পুঁজিবাজার উঠবে এবং পুঁজিবাজার হবে। বাংলাদেশের ইকোনমি যার ইন্ডিকেটর আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি, তাতে পুঁজিবাজার ভালো হতে অবশ্যই বাধ্য। আমি মনে করি আমরা যদি সবার জায়গা থেকে সঠিকভাবে যদি আমরা কাজটা করি, তাহলে ইনশাল্লাহ পুঁজিবাজার তার নির্দিষ্ট গতিপথে ফিরে যাবে এবং আমরা আমাদের লক্ষ্যপথে ঠিকই আমরা বসতে পারবো। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে, এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।